মূলত কয়েকটি স্পেসিফিক বিষয় মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকার এবং বিশিষ্ট আইনজীবী এবং আমাদের নেতা শ্রী রিজু ঘোষাল আপনাদের অ্যাড্রেস করবেন। উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী পার্থ ভৌমিক, আমাদের মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বিভাগের চেয়ারপারসন শ্রীমতী মিতা চক্রবর্তী, রাজ্য সেবা দলের চিফ অর্গানাইজার রাহুল পান্ডে এবং আমাদের কলিগ এবং মিডিয়া ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর এবং সেক্রেটারি অর্গানাইজেশন অজিতেশ পান্ডে। প্রথমে আপনাদের সামনে মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি তার বক্তব্য তুলে ধরবেন। নমস্কার, সবাইকে রাজ্য কংগ্রেস দপ্তরে স্বাগত। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং আমার এখানে রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক, সাংগঠনিক সম্পাদক অজিতেশ পান্ডে, সেবা দলের চেয়ারম্যান রাহুল পান্ডে, মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান মিতা চক্রবর্তী, চক্রবর্তী, মিডিয়া ডিপার্টমেন্টের কনভেনার সাংগঠনিক সম্পাদক সুমন রায়চৌধুরী এবং আমার ডান দিকে রাজ্য কংগ্রেসের সব এক জায়গায় উঠে গেছে। রাজ্য কংগ্রেসের অন্যতম নেতা এআইসিসি মেম্বার এবং আইনজীবী, তিনি ব্যারিস্টার এবং আমাদের স্পোক্সপারসন রিজু ঘোষাল। এক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোকপাত করতে চাই। সেই বিষয়টি হলো রাজ্য সরকার প্রত্যেক মানুষের কথা বলার অধিকার বন্ধ করতে চাইছে। এর আগে অনেক সরকার থেকেছে, গুন্ডা বদমাশদের গ্রেফতার করার জন্য অনেক আইন আছে, সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ না করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে যার মুখ বন্ধ করা যায়, আটকে রাখা যায়, অর্থাৎ সরকার যখন ভুল কাজ করবে তার প্রতিবাদ যাতে কেউ না করতে পারে, তার জন্য এমন কালা আইন আনার কথা তারা চিন্তা করেছে এবং যে আইনের মধ্যে দিয়ে শুধুমাত্র আটক করেই রেখে দিতে পারে, অর্থাৎ হকার উচ্ছেদ করলে প্রতিবাদ করা যাবে না, বেআইনি কনস্ট্রাকশন ভাঙার নামে গরিবের বাড়ি ভাঙা হবে, বড়লোকদের বাড়ি ভাঙা হবে না, মিড ডে মিলে ইস্কনকে দিয়ে দেওয়া হবে এবং সহজে যে প্রোটিন বাচ্চারা পেত সেই ডিম বাদ দিয়ে দেওয়া যাবে এবং এক অরাজক পরিস্থিতির মধ্যে রাজ্য চলবে তা নিয়ে প্রতিবাদ করা যাবে না। নির্বাচনের আগে প্রতিশ্রুতি যা যা দেওয়া হয়েছে, ৩,০০০ টাকা পাবে, চাকরি দিয়ে দেওয়া হবে, ৪৫০ টাকায় গ্যাস পেয়ে যাবেন, কোনোটাই যখন করা যাবে না তখন যদি কেউ প্রতিবাদ করে তার কণ্ঠরোধ করে দাও। তো কণ্ঠরোধ করতে গেলে কি হবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি করে। অনেকগুলো আইন আছে, তাতে গ্রেফতার করা যায়, তাতে আটক করা যায়, গুন্ডাদের সংশোধন করা যায়, গুন্ডামি বন্ধ করা যায়, কিন্তু স্বয়ং যখন সরকার এটা ভাবে আমি গুন্ডা দমন আইন নিয়ে আসবো, বিধানসভার ভেতরে কজন বিধায়ক ঢুকতে পারবে, বাইরে তাদের আটক করতে হবে কিনা, অর্থাৎ একটা ভয়ের পরিবেশ, ফিয়ার সাইকোসিস তৈরি করার যে প্রবণতা বিল নিয়ে, এই বিল নিয়ে যখন আলোচনা হবে তার সংশোধনী বিধানসভার ভেতরের বিষয়। কিন্তু আমরা কংগ্রেস মনে করে
যে কোনো বিষয়ে পারদর্শী উৎকর্ষতা আছে এমন অভিজ্ঞ মানুষদের দিয়ে এই বিলের বিতর্ক আলোচনা করার প্রয়োজন ছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল এবং টেবিল করা দরকার ছিল। তা না করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন একক সংখ্যাগরিষ্ঠতায় এই বিল পাস করিয়ে নেবে, কিন্তু এটা বুমেরাং হবে। কারণ আজকে আপনারা ক্ষমতায় আছেন, কাল ক্ষমতায় থাকবেন না, তখন এই বিল আপনাকেও নিধন করবে। আমরা এই বিলের আলাদা পরিমার্জন অন্য কিছু ভাবা যায় কিনা বিভিন্ন এক্সপার্টের মাধ্যম দিয়ে এই বিলটির সম্পর্কে ডিটেলস আজকের এই প্রেস কনফারেন্সে দীর্ঘ কাজ করার, এবং আমি জানিয়ে রাখি ঠিক নিকোবর আইল্যান্ডে যে 1.5 কোটি গাছ কেটে দেওয়া হচ্ছে সে বিষয়ে পরিবেশ রক্ষার যে তাগিদ রাহুল গান্ধী করছেন, সেখানেও এইটি নিয়ে রিজু ঘোষাল মহাশয় তার কাজ করছেন। এখানে এই বিল নিয়ে তার যে অভিব্যক্তি এবং আগামী দিনে মহামান্য আদালতের কাছে তুলে ধরে এই বিলে বিষয়ে যাতে এই কালো কানুন যাতে এই কালো বিল না মানুষের জীবনে একটা অন্ধকার ডেকে না আনে, তার বিষয়ে যে তৎপরতা আমরা গ্রহণ করব, আইনগত দিক থেকে লিগাল সেই টোটাল মেজার্সগুলোর বিষয়ে এখন আপনাদের সামনে ডিটেলস আলোকপাত করবেন বিশিষ্ট আইনজীবী, সিনিয়র আইনজীবী এবং আমাদের সুপরিচিত আপনাদের কাছে কংগ্রেস নেতা রিজু ঘোষাল মহাশয়। শোনা যাচ্ছে? Good afternoon. Had your lunch today? Had a good lunch? I'm asking you guys. ভালো করে খেয়েছেন? ভালো করে খাননি? যে আইনটা এসছে তাতে না খাওয়ার মতো অবস্থা হতে পারে। So that is why I asked. Did you have your lunch? আইনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। 2024 তারিখে টেবলড হয়েছে। বিপুল জনমতে সংখ্যাগরিষ্ঠতার বেসিসে পাসও হয়ে গেছে। এখন গভর্নরের অ্যাসেন্টের জন্য রয়েছে, যেহেতু এটি একটি স্টেট ল, সেহেতু গভর্নর তাকে অ্যাসেন্ট দেবে এবং এটি আইন রূপে গেজেট নোটিফিকেশন। আমরা এই বিলটা স্ক্যান করে কয়েকটা জিনিস দেখেছি। 4টে মেন অ্যাসপেক্ট এই বিলের। তার সঙ্গে আরেকটা নিয়ে এসছে মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার, সেটাও এর সঙ্গে একই সঙ্গে পাস হয়েছে, সেটার বিষয়ে আমার বক্তব্য আছে। প্রথমে এটাতে আসি। 4টে ভয়ঙ্কর জিনিস। একটা, প্রিভেন্টিভ ডিটেনশন উইদাউট ট্রায়াল। আপনাকে ইচ্ছে করলো তুলে নিয়ে চলে গেল, আপনার কোনো ট্রায়াল হবে না, ভয়ানক বিপজ্জনক। দ্বিতীয়, রেস্ট্রিকশন অন লিগাল রিপ্রেজেন্টেশন। যে যতটুকু যে সময়টুকু ধরে আপনাকে কাস্টাডিতে রাখবে, আপনার কোনো উকিলি সাহায্য, কোনো আইনি সাহায্য নেওয়ার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করবে। নাম্বার 2। নাম্বার 3 সব থেকে বিপজ্জনক, ভেগ অ্যান্ড সুইপিং ডেফিনেশন। মানে এত ভাষা এত ওপর এত সুইপিং ডেফিনেশন, সেটা ধর্মেও হয়, জিরাফেও হয়, এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে যদি এই আইন বলবৎ হয়। ও চতুর্থ সব থেকে বিপজ্জনক যেটা, প্রপার্টি কনফিসকেশন, অর্থাৎ যে সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে, যাকে অ্যারেস্ট করছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে তারা কোনো আইনি সহায়তা পাবে না, কোনো রকম পরামর্শ করতে পারবে না, কোর্টে যেতে পারবে না। আমি এবার এক এক করে আসি কেন এই গোটা বিলটা অসাংবিধানিক। প্রথম, প্রিভেন্টিভ ডিটেনশন যে কথাটা বলা হচ্ছে, অর্থাৎ সুরক্ষার জন্য কাউকে অ্যারেস্ট করা হলো, তাকে 12 মাস উইদাউট ফর্মাল ফ্রেমিং অফ চার্জ, জুডিশিয়াল ট্রায়াল ছাড়া তাকে জেলে রাখা যাবে। কমপ্লিটলি ভায়োলেটিভ অফ আর্টিকেল 20, আর্টিকেল 21। আর্টিকেল 20 কনস্টিটিউশনের বলে দিচ্ছে, সংবিধানে, যে তোমার রাইট টু ফেয়ার ট্রায়াল,
ভারতবর্ষ এমন একটা দেশ যে 1984 সালের 31শে অক্টোবর পিটার উস্তিনভের ক্যামেরা 2 নম্বর সফদরজং রোডে মাউন্ট করা, সেই ক্যামেরার শেষ ফুটেজটা ছিল মিসেস গান্ধী হেঁটে আসছেন এবং তার দুজন সিকিউরিটি বন্দুক বার করে গুলিতে ঝাঁঝরা পড়ে 36টা 37টা বুলেট তার শরীরে গেঁথে দিয়েছে। তারপরেও সদবন্তের বিচার হয়েছে ভারতবর্ষে, তাকে উকিল সহায়তা দেওয়া হয়েছে। রাম জেঠমালানি তার মামলা করেছে, ট্রায়াল কোর্টে করেছে, দিল্লি হাইকোর্টে করেছে, সুপ্রিম কোর্টে করেছে। সারা ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সবাই দেখেছে 26শে নভেম্বর 2008-এ আজমল কাসাব বলে একজন ছত্রপতি শিবাজি টার্মিনাসে ঢুকে নির্বিচারে গুলি চালিয়ে 67 জন লোককে মেরে ফেলেছিল। তা সত্ত্বেও তার ফেয়ার ট্রায়াল হয়েছিল। তো কনসেপ্ট অফ ফেয়ার ট্রায়াল ভারতবর্ষের সংবিধানের একটা বেসিক স্ট্রাকচার, তার একটা পিলার, সেটাকে কমপ্লিটলি ভায়োলেট করে আমার ইচ্ছে হলো, আমাকে একে পছন্দ হলো না, একে দেখতে খারাপ, এ দেখতে নারী, তার চলন মাথা, একে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে জেলে ভরে দাও। এটা সম্পূর্ণ অসাংবিধানিক। প্রথম এই মর্মে সুপ্রিম কোর্টের প্রথম জাজমেন্ট ছিল ভীম সিং ভার্সেস স্টেট অফ জম্মু এন্ড কাশ্মীর, 86 সালের একটি ঘটনা। এবং পরবর্তীকালে ইন সো মেনি জাজমেন্টস বহুবার বহু জায়গায় সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে যে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার, অর্থাৎ পার্ট 1 থেকে পার্ট 4A, এই জায়গাটাতে হাত দেওয়া যাবে না। আরসি কুপার থেকে শুরু করে গীতা হরিহরন, কেশবানন্দ ভারতী, মিনার্ভা মিলস, মেনকা গান্ধী, আমি অন্তত এখানে রোয়াপ্পা, ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই সিওরেজ বোর্ড, আমি এখানে বসে বসে অন্তত 100 জাজমেন্ট বলতে পারি যেখানে সুপ্রিম কোর্ট বারবার করে বলেছে ওখানটা হাত দেওয়া যাবে না, তুমি যা খুশি করতে পারো, ওইখানটাতে হাত দেওয়া যাবে না। এই প্রচেষ্টা হচ্ছে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে এই রাজ্যটাকে একটি পুলিশ স্টেটের দিকে নিয়ে যাওয়া, এটা প্রথম। দ্বিতীয়, রেস্ট্রিকশন অন লিগাল রিপ্রেজেন্টেশন, which is again এটাও কানেক্টেড। এই রেস্ট্রিকশন অন লিগাল রিপ্রেজেন্টেশন, আমি জেলের মধ্যে আমি কোনো আইনি সহায়তা পাবো না। এই ইনকার্সিনেশন, আমাকে জেলে ঢুকিয়ে দিল এবং তারপরে আমার কোনো অধিকার থাকলো না আমার কেসটাকে প্রেজেন্ট করার জন্য। এটা ভারতবর্ষের আইনে আমাদের যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স, অর্থাৎ ফৌজদারি মামলার যে বিজ্ঞান, ফৌজদারি মামলার যে বিজ্ঞান, সেখানে খুব ক্লিয়ারলি একটা জিনিস বলা আছে যে যতক্ষণ না প্রমাণিত হয় দোষী ততক্ষণ পর্যন্ত সে নির্দোষ। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। এই আইনটা ঠিক তার উল্টো, ইউ আর গিলটি আনলেস প্রুভেন ইনোসেন্ট, আর সেই প্রুফ করার জায়গাটা আপনার নেই, কারণ এই আইনে বলে দিচ্ছে আপনি কোনো আইনি সহায়তা পাবেন না। অ্যাবসলিউটলি ভায়োলেটিং, কমপ্লিটলি আনকনস্টিটিউশনাল, করা যায় না। তৃতীয়, সুইপিং অ্যান্ড ভেগ ডেফিনিশনস। কেন বলছি? কে গুন্ডা, এটা ভাষা 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 ডেফিনিশন। কে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিতে, সামাজিক কাজকর্মে লিপ্ত আছে, তার একটা ভাষা 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 ডেফিনিশন। তার কারণ কি? যত ভাষা ভাষা, যত ভেগ ডেফিনেশন হবে তত সুবিধা হবে ওই লোকটাকে ওইখানে আটকে দিয়ে তার গলা টিপে, তাকে দুমড়ে মুচড়ে, তার শৃঙ্খলাটাকে ভেঙে, তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তাকে জেলে ভরে দেওয়া। এটা তাদের সুবিধে হবে যদি আইনি সংজ্ঞাটা অনেক ক্লিয়ার হয়। আমাদের একটা সাবজেক্ট পড়তে হয় ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, অর্থাৎ যে আইন আছে সেই আইনের কি কি কারণে ওই কথাটা ওখানে লেখা হয়েছে তার একটা আমাদের পর্যালোচনা করতে হয়। একটা শব্দ আমি ব্যবহার করছি, ও অ্যান্টি সোশ্যাল, কেন অ্যান্টি সোশ্যাল, আমাদের সেটাকে ক্লিয়ারলি তাকে বলতে হবে, ডিফাইন করতে হবে, এই কারণে 1 2 3 4 5 6 এই কারণে অ্যান্টি সোশ্যাল। কেবলমাত্র তোমার মনে হচ্ছে, তোমার মনে হওয়া বা তোমার ভাবনা বা তোমার আকাশ কুসুম কল্পনার প্রেক্ষিতে যদি কাউকে মনে হয় সে অ্যান্টি সোশ্যাল বা সে গুন্ডা, তাকে তুমি গুন্ডা বা অ্যান্টি সোশ্যাল বলতে পারো না। এটা ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের একটা খুব বেসিক কনসেপ্ট। সেই কনসেপ্ট বহির্ভূত ভেগ অ্যান্ড সুইপিং ডেফিনেশন আরো বেশি করে এই আইনটাকে
যার পর নাই অপপ্রয়োগ করার একটা প্রচেষ্টা, ইট ইজ অলসো আনকনস্টিটিউশনাল। এবার একটা কমিটি করেছে আইনের মধ্যে, সেই কমিটি ইভ্যালুয়েশন করবে। আমি কমিটির কাছে যাবো, আমার কোনো লিগাল রিপ্রেজেন্টেশন থাকবে না, আমাকে নিজেকে গিয়ে বলতে হবে। আপনি ভাবুন, হাসনাবাদের একটা লোককে হঠাৎ মনে হলো তার মুখে দাঁড়িয়ে আছে আর মাথায় টুপি আছে বলে সে মুসলমান, যে মুসলমান এবং সে অ্যান্টি সোশ্যাল, তাকে মনে হলো সে টেররিস্ট, তাকে তুলে নিল, এই আইনে তুলে নিল। এবার সে তাকে 1-10টা কাগজ দিয়ে দিল, তাতে আইনের বিভিন্ন ধারা রয়েছে, পাবলিক প্রসিকিউটরের বিভিন্ন স্টেটমেন্ট রয়েছে, তাকে দিয়ে স্টেটমেন্ট করিয়ে নিল। সে আর জন্মে কোনোদিন বেল পাবে? 1 বছর পরেও যদি তার আইনি সহায়তা পাওয়ার সুযোগ আসে, সে কি আর কোনোদিন পাবে? কারণ অলরেডি তাকে দিয়ে কনফেশনটা করিয়ে নিয়েছে, আর ওয়ান্স কনফেশন ইজ ডান, ইউ আর প্রুভেন টু বি গিল্টি। বেসিক কনসেপ্ট অফ এভিডেন্স অ্যাক্ট। এবং সব থেকে বিপজ্জনক যে ভারতবর্ষে এই মুহূর্তে যে নতুন আইন এসছে, আইপিসিকে সরিয়ে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা এসছে, এছাড়া অনেকগুলো মাইনর অ্যাক্টস আছে। যেমন ধরুন, নার্কোটিক্সের জন্য নার্কোটিক্স, ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস অ্যাক্ট আছে, এনডিপিএস। আপনার কাছে যদি কোনো রকম দাহ্য পদার্থ থাকে তার জন্য এক্সপ্লোজিভ অ্যাক্ট আছে। আপনার কাছে বিনা লাইসেন্সের বন্দুক থাকলে তার জন্য আর্মস অ্যাক্ট আছে। বিভিন্ন আইন কিন্তু আছে ভারতবর্ষে। সেই আইনগুলোকে যদি ঠিক করে প্রয়োগ করা হয় তাহলে এই আইনের প্রয়োজনীয়তা নেই। এবং সেই আইনগুলোতে কন্টিনিউয়াসলি বলা হচ্ছে যে কোনোভাবেই একজনের মানুষের যে বেসিক রাইট, সংবিধান যে বেসিক গ্যারেন্টিগুলো দিয়েছে, সেই গ্যারেন্টিগুলোকে টাচ করা যাবে না। ইভেন ইফ হি ইজ আ হিস্ট্রি শিটার, সে যদি রোজ ক্রাইম করে তার ক্ষেত্রেও এটা প্রযোজ্য। এটাই ভারতবর্ষের আইন। মোস্ট ইন্টারেস্টিংলি এরা বলছে অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট ডিসম্যান্টেল করার জন্য এই আইনটা। আমি জানি না যারা আইন প্রণয়ন করেছেন তাদের জানা উচিত, অথবা আমার 3 জন কলিগ আছে যারা এখন বিধায়ক, একজনের সঙ্গে আজকেও দেখা হয়েছে হাইকোর্টে, ওখানে মামলা হচ্ছে। একটি আইন আছে, ইউএপি এর ঠিক পরে পরে সেই আইনটা এসেছে, টাডার ঠিক পরে পরে এসেছে, ইউএপি এর পরে পরে। সেই আইনটার নাম হচ্ছে মাকোকা। আপনারা কেউ শুনেছেন কিনা জানি না, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইমস অ্যাক্ট। এই আইনটা নিয়ে আসা হয়েছিল বম্বে ব্লাস্টের ঠিক পরে পরে 1993-94 সালে। এই মাকোকা আইনের অজিতেশ ক্রিমিনাল মামলা করে প্রচুর, অজিতেশ জানবে, আমি ক্রিমিনাল মামলা করি না। এর একটা ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট আছে। এই মাকোকা আইন ওয়েস্ট বেঙ্গলও ইউজ করা যায়। এই মুহূর্তে আপের একজন সাংসদকে অ্যারেস্ট করে রেখেছে মাকোকাতে, সে কিন্তু দিল্লিতে অ্যারেস্ট হয়ে আছে। এই আইনটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট, ড্রাগ কার্টেল, অর্গান হারভেস্টিং, এই ধরনের যে সমস্ত অর্গানাইজ ক্রাইম, গাড়ি চুরি, অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট হচ্ছে সারা ভারতবর্ষে দেখবেন গাড়ি চুরি, তার একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট আছে। বিভিন্ন রকম ওষুধ, অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট আছে। জাল ওষুধ বা বেচা, তার একটা অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট আছে। ফেক কারেন্সি, অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেট। এই সবগুলোকে মোকাবেলা করার জন্য এই আইনটা হয়েছিল, এবং প্রত্যেকটা রাজ্য তাদের একটা রাজ্যের অ্যামেন্ডমেন্ট করে সেই ওই আইনটাকে সমস্ত রাজ্যে বলবৎ করেছে। সেই আইনের পরিপ্রেক্ষিতেও অ্যারেস্ট করা যায় যদি তাকে মনে হয় যে সে অর্গানাইজ ক্রাইমের সঙ্গে যুক্ত। যদি তা না করে, এই আইনের তাকত করা যায়, তাহলে এই আইনের কোনো প্রয়োজনীয়তা নেই। এই আইনটা ফরচুনেটলি ও আনফরচুনেটলি একটা প্রচেষ্টা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, যে মানুষরা প্রতিবাদ করতে ভালোবাসে, যে মানুষরা সরকারকে আঙুল তুলে দেখাবে, প্রশ্ন করবে, তাদেরকে কন্ট্রোল করার জন্য। একটা ছোট্ট কথা বলে শেষ করবো। I will invite questions if you want, subject to what the President says. Justice Jamdar, বম্বে হাইকোর্টে গতকালকে একটা জাজমেন্ট দিয়েছে। এটা আপনাদের জানা উচিত। লাইভ লয়ে এসে গেছে, জাজমেন্টটা এসে গেলে আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন, বম্বে হাইকোর্টের ওয়েবসাইটেও পেয়ে যাবেন। কিছু লোক অমিত শাহ গো ব্যাক, দেবেন্দ্র ফডনবিস গো ব্যাক বলে স্লোগান দিয়েছে বান্দ্রাতে। দিতেই পারে। রাজনীতিতে কালো পতাকা দেখানো হয়, ইন্দিরা গান্ধীকে কালো পতাকা দেখানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে কালো পতাকা দেখানো হয়েছে। ট্রাম্প কি গুলি করে মেরে দিয়েছিল ওদের? যখন জর্জ লয়েডের ঘটনা ঘটে তখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে হিউস্টনের পুলিশ প্রশাসন
পাবলিকলি গিয়ে স্টেটমেন্ট করেছে। কি তাদের চাকরি গেছে? যায়নি। কারণ ডেমোক্রেসির মজাটাই এটা। তো এই প্রতিবাদ করার যে অধিকার, সে অধিকার কেড়ে নেওয়ার জন্য তাদেরকে ধারা ধারা অ্যারেস্ট করেছে, করে জেলে পুরে দিয়েছে। জাস্টিস জামদার জাজমেন্টে বলেছে সিটিজেন্স আর নট ইউর স্লেভস, তারা তোমাদের দাস নয়। আমি ভারতবর্ষের নাগরিক মানে আমি দাসখত দিন সরকার যা বলবে মাথা নিচু করে শুনবো, এটা আমাদের একটা রাইট। প্রতিবাদ করাটা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস মুরলীধর, যে জজ সাহেব দিল্লিতে বুলডোজার চালানোর প্রতিবাদে সলিসিটর জেনারেলকে ডেকে এনে বলেছিল যদি ইফ ইউ ক্যানট পুট ইউর অ্যাক্ট স্ট্রেট আই উইল মেক শিওর দ্যাট where the government stands, I will make sure that the government is put to task. তাকে রাতে 3টের সময় ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, প্রথমে মাদ্রাস তারপরে উড়িষ্যা। সেই লোকটাকে রাষ্ট্রসংঘ বেছে নিয়েছে প্যালেস্টাইনে জেনোসাইড হচ্ছে কিনা, এবং তার রিপোর্টের ভিত্তিতে আজকে সারা ভারত, সারা বিশ্বের মুক্তিকামী মানুষ জয় জয়কার করছে যে একটা শিরদানাওয়ালা লোক ভারতবর্ষের এই জজ সাহেব এসে বলেছে যে 22,791টি শিশুকে শুধু প্ল্যান করে গাজাতে মারা হয়েছে, ইসরায়েলি আর্মি মেরেছে। আমাদের প্রধানমন্ত্রী বলার ক্ষমতা নেই, কারণ এফসিনে তার নাম আছে। এটাই হচ্ছে দুর্ভাগ্য। তাই এই প্রতিবাদ আমাদের থাকবে। এই আইন অসাংবিধানিক। সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে, আইন যেদিন টেবিল হবে এবং যেদিন এই আইন বিল আইন হয়ে আসবে, আমরা এই বিলের বাইন্স চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। আপনাদের এনি কোয়েশ্চেন্স? বলছি, আপনাদের তো বিধানসভায় যে সংখ্যা নেই, যে সংখ্যা নিয়ে আপনারা প্রতিবাদ জানাবেন, যে আপনাদের বিধায়কের যে সংখ্যা, সেই সংখ্যাতে তো বিধানসভায় অন্তত আপনারা প্রতিবাদ জানাতে পারবেন না, বা তার প্রতিবাদ জানালেও সেটা কার্যকরী হবে না। তাহলে কি আপনারা আইনি পথে হাঁটবেন? দেখুন, দুটো যাচ্ছে। বিধানসভাতে প্রতিবাদটা দুভাবে হয়। এক হচ্ছে আপনি বিলের যখন টেবিলে ডিসকাশন হবে তখন আপনি আপনার বক্তব্য জানাবেন এবং আপনি সংশোধনী আনতে পারেন। আমাদেরকে সংশোধনী আনার সুযোগটুকু পর্যন্ত দেওয়া হয়নি। সংশোধনী আনার আগে যে কোনো নতুন বিল, আমি খুব একটা বেশি জানি না, যেটুকু আমার অল্প স্বল্প অভিজ্ঞতা থেকে বলি, যে কোনো বিলে যদি আলোচনার জন্য যদি সেই বিলে এমন কোনো বিতর্কিত বিষয় থাকে, সেটাকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে এবং সিলেক্ট কমিটি সেটা সিদ্ধান্ত নেবে। আলাদা একটা কমিটি রাজ্যের ক্ষেত্রেও আছে, বিধানসভা বাড়ি প্রত্যেক রাজ্যে, যে সেই কমিটি আবার বিলটার পর্যালোচনা করবে। যদি সেই বিলটাতে এমন কিছু ধারা বা এমন কিছু শব্দ বা এমন কিছু প্রচ্ছদ থাকে যেগুলোতে মনে হতে পারে যে ভারতবর্ষের যে আইনি কাঠামো তার পরিপন্থী হতে পারে, সেটাকে পাঠানো যেতে পারে। যেমন আপনারা জানেন ফার্মার্স বিল সেন্ট্রাল অ্যাক্ট, যদিও ইট ওয়েন্ট ব্যাক টু দ্য সিলেক্ট কমিটি। এমন বহু আইন আছে, ডিলিমিটেশন হ্যাজ গন ব্যাক টু দ্য সিলেক্ট কমিটি। আর আমাদের সংশোধনী আনার সুযোগ দেওয়া হলে আমরা সংশোধনী আনতে পারতাম, সেটা প্রথম। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আইন হয়ে যাওয়ার পরেও সে আইনের বাইরে চ্যালেঞ্জ করে রাস্তা তো খোলাই আছে। আপনারা, আমি জানি প্রশ্নটা আসবে, আমি আগে থেকেই বলে দিই, কংগ্রেসেরই করা আইন ছিল মেইনটেনেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট মিসা। কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাওয়ার আগেই কিন্তু 76 সালে সুপ্রিম কোর্ট বললো আনকনস্টিটিউশনাল, এটা করা যেতে পারে না। ফার্স্ট এডিএম জব্বলপুরে জাজমেন্ট আপনারা জানেন, 76 সুপ্রিম কোর্ট। আজকের ডেটে দাঁড়িয়ে দেখুন, আমি কংগ্রেসের মঞ্চে বসে বলতে পারি না যে আমরা সবসময় ঠিক এবং ওরা সবসময় ভুল। আমরা যখন ভুল করেছিলাম, মানুষ কিন্তু আমাদেরকে নির্বাচনে হারিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিল যে এটা আমাদের ভুল। যে ভারতবর্ষ ইন্দিরা গান্ধীকে এমার্জেন্সির জন্য হারিয়েছিল, সেই ভারতবর্ষই বেলজিয়ামে ইন্দিরা গান্ধী যাবার পরে বলেছিল আধি রুটি খাएंगे ইন্দিরা को लाएंगे। 80 সালে 356 সিট নিয়ে ভারতবর্ষে ক্ষমতায় এসেছে। তো এটা ভাবার কোনো কারণ নেই আমরা বলবো আমরা গোয়া তুলসীবাদ, আমরা নই। লেট মি বি ভেরি স্পেসিফিক অন দিস। কিন্তু আমরা ওদের থেকে অনেক ভালো, এটুকুই বলবো। এনিথিং এলস? এনি মোর কোশ্চেনস? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে। Yes. আমরা দেখি যে নির্বাচনের ক্ষেত্রে কি আপনারা মানুষের অধিকার, ডেমোক্রেটিক রাইট নিয়ে কথা বলছেন যখন, তখন মানুষ তো শুধুমাত্র গভর্নমেন্টকে চুজ করে না, অপোজিশনকেও চুজ করে। এখন বিধানসভায় যারা সব থেকে বড় অপোজিশন, তাদেরকে আমরা দেখলাম এই বিল যখন, বিল তো খুব তড়িঘড়ি পেশ করা হয়েছে এবং তারপরে যখন পেশ করা হলো, ভোটাভুটির আগেই তারা ওয়াক আউট করে গেল, তারা বেরিয়ে গেল। এই যে বিরোধীদের ভূমিকা, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, এই ভূমিকা তো আমরা যখন এই ত্রিভঙ্গ মুরারি দল ছিল না, এখন দ্বিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ হয়নি, দুটো ভাগ হয়েছে না, তিনটে অ্যাকচুয়ালি, একটি মৃত তৃণমূল, একটি মৃত তৃণমূল এবং একটি বিভ্রান্ত তৃণমূল, তিন ভাগ হয়েছে। প্লিজ রাইট দিস, আই উড লাভ ইফ ইউ রাইট দিস।
এটা লিখবেন প্লিজ। মৃত, ঋত এবং বিভ্রান্ত তৃণমূলের এখানে 3টি ভাগ হয়েছে। তা এই যে 3 ভাগের তৃণমূল হয়েছে, তার মধ্যে বিভ্রান্তরা জানে না তারা কি করবে, তারা বুঝতে পারছে না। এবং যারা ওয়াকআউট করেছে তাদের নেত্রী তো বছরের পর বছর, দিনের পর দিন তাদের পার্লামেন্টে যখন কংগ্রেস দুর্বল ছিল, যখন 44 সিট ছিল, 52 সিট ছিল কংগ্রেসের, সেই সময়ও একাধিক ইস্যুতে যখন বিরোধীরা একত্রিত হয়েছে, 2024-এর পরও ইন্ডিয়া ব্লক যখন একত্রিত হওয়ার চেষ্টা করেছে, তারা ওয়াকআউট করে বেরিয়ে গেছে, বারবার হয়েছে। তাই এই ওয়াকআউটের কালচারটা তো তাদের নেত্রী শিখিয়ে দিয়েছে, তো তারা ওয়াকআউট করেছে বিজেপিকে সুবিধা করে দেওয়া হয়েছে। ঋত তৃণমূল is basically nothing but an offshoot of BJP itself. Anything else? তাহলে বিধানসভা কি আদতে বিরোধী শূন্যই হয়ে রইল? সেটা বলতে পারবো না। আমাদের দুজন বিধায়ক আছে, তারা লড়াই করবে। অন্য দলের বিধায়ক আছে, বামপন্থী আছে একজন, ISF এর আছে একজন, তারা লড়াই করবে। বিরোধী শূন্য বলে কোনো কথা নেই। বিরোধী শূন্য স্বপ্ন যিনি দেখেছিলেন তার দল 3 ভাগে ভাগ হয়ে গেছে, 1 মাসও লাগেনি। কংগ্রেসকে শূন্য করে দেওয়ার পরেও, কংগ্রেসের কোনো জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও আমরা কিন্তু ভোট বাজিয়ে এতগুলো লোককে প্রেস কনফারেন্সটা করছি। এখানে কংগ্রেসের স্বার্থকতা। যেহেতু এখনো সম্মতি দেননি রাজ্যপাল, সেক্ষেত্রে রাজ্যপালের কাছে কি আপনারা কোনো আবেদন জানাবেন? দেখুন, এটা জানানোই যেতে পারে, কিন্তু এটা তো প্রোপ্রাইটি রাজ্যপালের। আইন হয়ে, আইনসভা থেকে পাশ হয়ে বিল চলে গেছে রাজ্যপালের কাছে। এমনও হতে পারে রাজ্যপাল হয়তো সই করলো না, আইন বলবৎ হলো না। এমন বহু বিল পড়ে রয়েছে বিগত 10 বছর, 12 বছর, 15 বছর ধরে বহু বিল এরকম পড়ে রয়েছে যেগুলো রাজ্যপালের অ্যাসেট পাইনি। এটা এরকম হতেও পারে, আবার নাও হতে পারে। উই উইল ওয়াচ, আমরা দেখব, যা হবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। আচ্ছা, শুভঙ্কর বাবুর কাছে একটা প্রশ্ন আছে। অপূর্ব হত্যার Thank you. প্রাক্তন তৃণমূল সাংসদ, তিনি, তার যে স্বামী, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং এনআইএ দুদিনের জন্য হেফাজত পেয়েছিল। আজকে পেশ করা হলে জামিন হয়ে গিয়েছে বলে জানানো হচ্ছে। তো এর আগে এতগুলো অভিযোগ যে তিনি রামনবমীর উস্কানি দিয়েছেন, উচ্ছৃঙ্খলা সৃষ্টি করেছেন, তার বাড়ি থেকে নাকি কার্তুজ পাওয়া গিয়েছে, এবং একাধিক অভিযোগের পরে, এত গুরুতর অভিযোগের পরে কি করে আজকে তার জামিন হলো, এটা নিয়ে একটা চালচলন হয়েছে। কি বলবেন? এবার দেখতে হবে যে তৃণমূলের এই নেতা বা নেত্রী কোনপন্থী, তার উপরে জামিন হবে, তার উপরে জামিন হবে। এটা আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন জামিন কেন হলো, কেন হলো না, কেন মহামান্য আদালত আমরা যার উপরে সব থেকে বেশি বিশ্বাস করি সেখান থেকে কোনোটায় রায় হয়, কোনোটায় রায় হয় না। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বাংলার মানুষ, সব থেকে বড় যারা বিচারক, তারা সব কিছু দেখেছে। ঠিক আছে, ঠিক আছে। দুটো